মশার কামড় খেয়ে মারা গেলেও তৃণমূল তার বাড়িতে চলে যাচ্ছে। শিফটেড ভোটারদের বার করা জরুরি। বিএলওরাও ঠিক কতটা নিরপেক্ষ থাকতে পারবেন কেউ জানে না। আমাদের রাজ্যে তৃণমূল আসার পর প্রতি বুথে 50-60টা করে ভুতুড়ে ভোটার রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে মদ মাংসের ব্যবস্থা করে। সেটা এমনকি 1 কোটিও হতে পারে। হিন্দুরা একটা বড় অংশ বিপদে পড়বে। পলিটিক্যাল কবর খুললো পশ্চিমবঙ্গে এসআইআরটাকে এইভাবে কমিউনালাইজ করে। নমস্কার, দ্য ওয়ার্ল্ড নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই 2026-এর ইলেকশন, আর শীতের সাথে সাথে এসআইআরেরও আবহ কিন্তু শুরু হয়ে গেছে। তাই এই সব কিছু নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে সর্বভারতীয় এসএফআই দলের জেনারেল সেক্রেটারি সৃজন ভট্টাচার্য। দাদা, ওয়ালে অনেক অনেক স্বাগত তোমাকে। প্রথমে জানবো, কেমন আছো? সব ঠিকঠাক? ভালো আছি। খুব ভালো থাকার কথা নয়, এই এসআইআর আবহে কাগজ খোঁজা, দৌড়াদৌড়ি। তো এসআইআর এর ফর্ম ফিল আপ করেছো? কোনো ভুল ত্রুটি করোনি তো? বাড়িতে শুনলাম বিএলও দিয়ে গেছেন, আমি এখনো দেখিনি। দেখি, ঠিক আছে, যা করতে হবে সেটা তো করতো সবাই মিলে, কিন্তু এই হয়রানিটার খুব মানে বুঝলাম না আর কি। ঠিক। আচ্ছা, আমি একটা জিনিস জানবো। তুমি 1993-তে জন্মেছো, একজন সার্টিফাইড মিলেনিয়াল। আমি সেখানে একজন জেনজি। এবার জেনজিকে নিয়ে যখনই ওল্ডার জেনারেশন যখনই আমাদেরকে নিয়ে কথা বলবে ইনএক্সপিরিয়েন্সড, ইম্যাচিওর, কিছু বোঝে না, জানে না। কিন্তু আবার আমরাই কিন্তু কিছু গভর্নমেন্টকে টপল ডাউন করে দেখিয়ে দিয়েছি, বিট নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ। কি মনে হয়, জেনজি কি অ্যাকচুয়ালি ইনএক্সপিরিয়েন্স? আমি একদম মনে করি না। মাই এক্সপিরিয়েন্স ইন স্টুডেন্ট পলিটিক্স সেজ যে এখনকার যে ছাত্ররা, যে নতুন প্রজন্ম, তারা ভীষণভাবে পলিটিক্যাল। এই হাতের এই যন্ত্রটার জন্য তারা সবসময় ইনফর্মড, চারপাশে কি ঘটছে না ঘটছে ইত্যাদি সেই সবটা নিয়ে। এবং তারা তাদের নির্দিষ্ট রাজনৈতিক ওপিনিয়ন তাদের মতো করে তৈরিও করে। সেটা সবসময় আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে একদম খাপে খাপ মেলে সবটা তা না। বা একটা জেনজি আপরাইজিং যে নেসেসারিলি যা করছে যা হচ্ছে সব খুব ভালো হচ্ছে তাও না। কিন্তু অ্যাপলিটিক্যাল বলার আর খুব জায়গা নেই। এই জেনারেশন ভীষণভাবে পলিটিক্যাল, দে আর পলিটিক্যালি ওপিনিয়নেটেড। তারা খোঁজখবর রাখে কি হচ্ছে না হচ্ছে, তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছে। তো জেনজির মোটামুটি একটা জায়গা আছে যেখানে ওরা পলিটিক্সে একটা খুব স্ট্রং রোল প্লে করতে পারবে, কিন্তু এই জেনজি কিন্তু আবার বাংলায় থাকে না। জেনজিকে আপনি যদি জিজ্ঞেস করেন, বা একটা কম বয়সী আমাদের জেনারেশনে কাউকে যদি জিজ্ঞেস করেন কি করবে বড় হয়, ওই আমেরিকা, লন্ডন, কানাডা সামওয়্যার। না, আমার মনে হয় না। তো আমার মনে হয় মানে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো, সেই ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমার বন্ধু বান্ধবরা, তোমার ক্লাসে যারা পড়তো তারা বড় অংশ থাকে না, কিন্তু কলকাতায় এখন হয়তো নেই। কিন্তু একটা সেকশন তো আছে, তারা এখানে বড় হচ্ছে। তারা যে সবটা, এটা ঠিক যে একটা, কিন্তু তাদের জন্য সুযোগ সুবিধা তো কমে যাচ্ছে। এইটাই আমি বলতে চাইছিলাম, যে একটা অ্যাসপিরেশনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে সমাজে, রাজনীতিতে। আমরা যারা রাজনীতি করি, বিশেষত আমাদের বয়সী রাজনীতিবিদরা, যে দলেই থাকি না কেন, এই তরুণ প্রজন্মের প্রত্যাশা, চাহিদা, উচ্চাকাঙ্ক্ষার প্রশ্নটা আমাদের অ্যাড্রেস করা উচিত। আমি সেদিন একজনের সাথে গল্প হচ্ছিল যে ধরো এই যে টেলিভিশন আসার পর, প্রথম মেট্রো চ্যানেল ইত্যাদি, তারপরে এই যে এত রকমের চ্যানেল, তারপরে আমাদের হাতে মোবাইল ফোন এলো, ইন্টারনেট এলো, কম্পিউটার এলো আমাদের জীবনে। তাহলে আমাদের দেখার পরিসরটা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল, এবং আমাদের স্বপ্নগুলো বড় হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম ভারতে নিওলিবারাল জমানা শুরু হলো, এবং আমরা যারা 90s কিড, তুমি যাদেরকে বললে, আমরা তো সব পোস্ট 1991 সোসাইটির প্রোডাক্ট। আমরা গোটা পৃথিবী জুড়ে সোভিয়েত ইউনিয়নের পতন ইত্যাদি, বামপন্থী শিবির খানিকটা পিছনে হটা, এইটা একটা দিক। আর আমাদের দেশে 91-এ নিউ লিবারালাইজেশন, এলপিজি লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ইত্যাদি মনমোহন সিংরা ইন্ট্রোডিউস করলেন। বন্যার জলের মতো বাইরের ইনফরমেশন তো শুধু নয়, একটা নতুন মূল্যবোধ তৈরি করা হলো, যে মূল্যবোধের মূল কন্টেন্ট ছিল যে তুমি অ্যাজ আ কনজিউমার, অ্যাজ আ ক্রেতা, তুমি অন্য কারুর কথা ভেবো না, কেবল নিজেরটা ভাবো। এই কেবল নিজেরটা ভাবোর থিওরির ওপরে দাঁড়িয়েই কিন্তু একটা জেনারেশনকে পলিটিক্যাল হিসেবে তৈরি করার চেষ্টা হলো। রাজনীতি মানে কি? ওয়াই ডু উই নিড টু ইন্টারভেন? আমার পাশের মানুষগুলো কেমন আছে, আমরা কেমন আছি, এইটা তো রাজনীতি করতে আসে যে কেউ, সে প্রথম। কিন্তু তুমি যদি ভাবতে শুরু করো যে আচ্ছা, আমার পাশের ছেলেটার বা মেয়েটার সাথে আমি ক্লাস নোটস শেয়ার করবো না, সেই গোল্লায় যাক, কে যে আমার পাশে যে বন্ধু, সে টিফিনটা আনলো না, তার টিফিন বক্সটা ফাঁকা রইলো, দেখার দরকার নেই। পাশের বাড়ির লোকটা মরলো কি মরলো না। অন দ্য কন্ট্রারি,
পাড়ার সেই খুব খারাপ গোল্লায় যাওয়া রাজনীতি করা ছেলেটা রাত 3টের সময় অ্যাম্বুলেন্স দরকার হলে তাকেই কিন্তু লোকে ফোন করতো। আমার কথাটা হচ্ছে যে এই কেবল তুমি নিজের ভালো করো, এই দর্শনের উপরে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালের অ্যাসপিরেশন বাড়ানোর মতো একটা পরিবেশ তৈরি হলো ভীষণভাবে। প্রবলেম হইস যে এই নিওলিবারাল অর্ডারই বাস্তব আর প্রত্যাশার মধ্যে গ্যাপটাও বাড়িয়ে দিল। মানে তুমি দেখছো যে তোমার প্রিয় সিনেমার নায়ক নায়িকা সুইজারল্যান্ডে প্রেম করছে, কিন্তু এদিকে তোমার নিজের একটা মানে কি বলবো, তোমার নিজের গড়িয়াহাটের একটা কেবিনে গিয়ে একটু শান্তিতে বসে 2 প্লেট চাউমিন খেতে গেলে যে টাকাটা লাগে সেইটা তোমার কাছে নেই। তোমার চাকরি নেই, তোমার স্কুল বা কলেজের ফি বেড়েছে, স্কলারশিপটা কমে গেছে, হোস্টেলে থাকতে পারছো না, তোমার বাবার আয় কমেছে, রোজগার কমেছে, যে পেনশনটা পেতেন সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, এদিকে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, জিনিসের দাম খুব বেড়েছে। অর্থাৎ তোমার রিয়েলিটি আর তোমার ড্রিম ল্যান্ড তোমার চোখের সামনে যা বানানো হয়েছে, হ্যাঁ, এই দুটোর মধ্যে গ্যাপটা বেড়েছে। এই গ্যাপ বাড়াটা একটা ক্রাইসিসের জন্ম দেয়। এটা মেটেরিয়াল ক্রাইসিস তো বটেই, সাইকোলজিক্যাল ক্রাইসিসও। এবং এই ক্রাইসিসই বিভিন্ন দেশে, আমাদের রাজ্যেও আমাদের দেশেও তরুণ প্রজন্মকে নতুন করে রাজনীতিমুখী করছে। তরুণ প্রজন্ম নতুন করে আবার উপলব্ধি করছে তো বটে, আমি বলবো নতুন করে আবার এই জায়গায় ইন্টারভেন করার কথা ভাবছে যে আমাদের যে বড় বড় স্বপ্নগুলো দেখানো হয়েছিল সেগুলো তো আমরা মানে আমাদের সাথে মিলছে না, আমাদের বাস্তবতার সাথে মিলছে না। এই যে সব একটা বড় বাইরে চলে যাওয়ার প্রবণতা কেন, বা যারা এখানে পড়েও আছে তাদের ইচ্ছাটা কেন? তাদের মনে হচ্ছে আমার এখানে ভালো কিছু নেই। আচ্ছা, যে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আছে বা দুবাইতে আছে বা কেরালায় আছে বা রাজস্থানে আছে, যে কাজই করুক না কেন, তার কি এটা মনে হয় না যে যদি আমার এখানেই, আমার বাড়িতেই, যদি আমার বাড়ির পাশেই যদি এই ধরনেরই একটা কাজ পেতাম, এই আয় হতো আমার, এই আমার কি বলবো ওয়ার্কিং কন্ডিশন ভালো হতো, তাহলে আমি বাড়িটা ছাড়তে হতো না আমাকে। এই ক্রাইসিস যত, বড় লোক আরও বড় লোক হবে, গরিব আরও গরিব হবে, রিয়েলিটি আর প্রত্যাশার ফারাক বাড়বে। এই ক্রাইসিস নতুন করে তরুণ প্রজন্মকে আবার রাজনীতিমুখী করছে। তারা চাইছে যে তাহলে সরকারগুলো যা করছে সেটা ঠিক করছে না, উই নিড টু অ্যাক্টিভলি ইন্টারভিন অ্যান্ড চেঞ্জ। অবশ্যই প্রবলেম হলে তবেই না ইয়াঙ্গার জেনারেশন রিলেট করবে, তবে না সামনে আসবে। কিন্তু তুমি একটা কথা বললে মেটেরিয়ালিজম নিয়ে, এই যে টার্মটা আছে বুর্জোয়া, জেনারেলি এটার মানে হচ্ছে মিডল ক্লাস, কিন্তু এটার একটা ইম্পার্সোনাল মানেও আছে, যেটার মানে হচ্ছে ফ্যান্সি আর প্রিটেনশিয়াস। তুমি একজন বামপন্থী মানুষ, জেনারেলি একটা স্টিরিওটাইপ আছে যে এরা অ্যান্টাই ক্যাপিটালিস্ট সেন্টিমেন্ট নিয়ে চলে। তোমার কি সত্যি কোনো মানে মেটেরিয়ালিস্টিক চাহিদা নেই, মানে দামি ঘড়ি হোক? একদম একদম, তোমায় যে বলেছে একদম ফালতু কথা বলেছে। বুর্জোয়া মানে নট নেসেসারিলি মিডল ক্লাস, মানে যাই হোক, এখানে আর খুব এই আলোচনা আমাদের ক্যাপিটালিস্ট প্রলেতারিয়েট বুর্জোয়া বোঝানোর খুব স্কোপ নেই। কিন্তু বুর্জোয়া পুঁজির মালিক, ক্যাপিটালের মালিক, ক্যাপিটালিস্ট, বড় লোক, বড় লোক, তারা হচ্ছে, তাদেরকে আমরা চিহ্নিত করি সোসাইটিতে আমাদের প্রতিপক্ষ হিসেবে। আমি কিন্তু দুটো কথা বললাম, বড় লোক বললাম, বড় লোক। তোমার পাড়ার দোকানে যিনি রোলের দোকান দেন পাড়ায়, তিনি আমার শত্রু নন, কিন্তু অবশ্যই আদানি আমার শত্রু। কারণ আদানি যেভাবে শত্রু আমি বলবো না, মানে অলিগার্ক যাকে বলবো আমরা, এক্স্যাক্টলি, তার এই টাকা আসে কোত্থেকে, তার এই অ্যাপ্রোপ্রিয়েশন আসে কোত্থেকে, তোমার আমার মতো অসংখ্য মানুষের পকেট মেরেই আসে, সেটা অন্য অর্থনীতির আলোচনা। কিন্তু আমরা কমিউনিস্টরা ভীষণভাবে মেটেরিয়ালিস্ট ইন দ্য সেন্স যে আমরা কি বলবো, আমরা ভাববাদে খুব আগ্রহী নই। বস্তু, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, তা নয়। আমরা মনে করি পান্নাটা সবুজ ছিল, তাই তোমার চেতনায় পান্নাটাকে তুমি সবুজ হিসেবে দেখেছো। তো সুতরাং আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডের পরিবর্তনগুলোতে বিশ্বাসী, আগ্রহী। এই যে বলে না যে কর্ম করিয়া যাও ফলের আশা করিও না। এই যে ধরো তোমার গরিব মানুষকে এটা প্রায়শই বলা হয় যে তুমি আগের জন্মে পাপ করেছিলে, তাই এই জন্মে তুমি কষ্ট করছো। এই আগের জন্ম পরের জন্ম এইসব ঠিক আছে, এগুলো একটা আলোচনায় আছে, অন্য আলোচনা। কিন্তু এই জন্মে মানুষ হয়ে জন্মে আমার মেটেরিয়াল কন্ডিশনটা আরো ভালো করার জন্য আমরা আগ্রহী। সুতরাং এরকম নয় যে আমরা সন্ন্যাসী হওয়ার জন্য রাজনীতিতে এসেছি। কথাটা এইটা যে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ দেয়ার কন্ডিশনস আর ওয়ার্সেনিং,
তাদের ইকোনমিক কন্ডিশনস, জীবনযাপনের জীবনচর্যা সব মিলিয়ে তাদের লাইফস্টাইল সমস্ত কিছু যখন আরও কষ্টের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় একটা খুব সামচাস ভালগার শো অফ ওয়েলথ। তুমি যদি কখনো রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি পড়ো, দেখবে মানে সোভিয়েত ইউনিয়ন, সোশ্যালিজম হয়ে যাওয়া রাশিয়া ঘুরে এসে, স্ট্যালিনের রাশিয়া ঘুরে এসে, যে স্ট্যালিনকে এখন সব গুগলের ডিক্টেটর বলে, সেই স্ট্যালিনের রাশিয়া ঘুরে এসে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে এই সোভিয়েত ইউনিয়ন না দেখলে আমার এই জন্মের মতো তীর্থদর্শন অসম্পূর্ণ থেকে যেত বলে তিনি বলছেন যে এদের একেবারে গোড়ায় মূলে প্রভেদ। আরও কতগুলো কথা বলছেন যে গোটা সোসাইটিটাকে কীভাবে সোশ্যালিস্টরা, কমিউনিস্টরা জাগিয়ে তুলেছে, ইনভলভ করেছে। একটা ইন্টারেস্টিং শব্দ তিনি ব্যবহার করেছেন যে ধনগরিমার ইতরতা এই দেশে নেই। এই যে ধরো যে দেশে এত মানুষ এখনও খেতে পায় না, কোভিডের সময় এত মানুষকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়, এত মানুষের কাজের সংকট, এত মানুষের এত রকম ক্রাইসিস, সেই দেশে এই দেশেরই একজন লোক তার ছেলের বিয়ে দিল 1 মাস ধরে এই পরিমাণ খরচাপাতি করে। ঠিক, এটাকে বলে ভালগার শো অফ ওয়েলথ। তাহলে আমরা এইটার বিরুদ্ধে কেন আমরা বিমান বসুকে বা বুদ্ধদেব ভট্টাচার্যকে বা মানিক সরকারকে আইডলাইজ করি? তার কারণ যে তারা প্রয়োজনের থেকে বেশিটুকু গ্রহণ করেননি। তার মানে এই নয় যে আমরা আমাদের মেটেরিয়াল বা ওয়ার্ল্ডলি যা নিডস ইত্যাদি সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সবাই বিমান বসু হতে পারবে না, আমরা জানি। আমি হতে পারবো না বা পারিনি আজ অব্দি আমার ক্ষুদ্র জীবনে। কিন্তু আমাদের চেষ্টাটা থাকবে যে আমরা যাতে আমাদের যা নিড, আমাদের যা নেসেসিটি, তার বাইরে খুব একটা ওই ভালগার শো অফ ওয়েলথ, ধনগরিমার ইতরতার মধ্যে গিয়ে না পড়ি। কারণ সেটা রাজনৈতিক কর্মী হিসেবে যাদের জন্য কাজ করছি, যে মানুষের জন্য কাজ করছি, সেটার সাথে খাপ খায় না। আমি তোমাকে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিতে পারি। ইনি কমিউনিস্ট নন, কিন্তু ভারতের মানুষের এই পালসটা বুঝেছিলেন, বুঝে সারা জীবন নিজেকে সেইভাবে প্রেজেন্ট করে গেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার একটু আমরা পলিটিক্সে একটু ফেরত আসি। ওয়েস্ট বেঙ্গলে 80,000টা বুথ, তার মধ্যে যে সিইও রিপোর্ট থেকে যেটা আমরা জানতে পারছি যে 25 থেকে 30,000 খানা বুথে বামেরা বিএলএ প্রোভাইড করতে পারছে। এটা কি দলের কোনো দুর্বলতা? আমি জানি না, আমি হিসেবটা এখনো দেখিনি, বা কিসের ভিত্তিতে এই হিসেবটা বানানো হয়েছে আমি তাও জানি না। আমার ধারণা সবে শুরু হলো তো, এর মধ্যে গতকাল আবার একটা নোটিফিকেশন এসেছে যে একই বিধানসভার মানে বুথের লোক না হলেও বিধানসভার লোকও বিএলএ হতে পারবে ইত্যাদি। এর কিছু হিসেব সাফল রিসাফল হবে। আমার ধারণা আরও দিন দশেক পরে অ্যাকচুয়ালি বলা যাবে কোন পলিটিক্যাল পার্টি কতটা বিএলএ দিতে পারলো। এটা তৃণমূল, বিজেপি, সিপিএম সবার ক্ষেত্রেই সত্যি। এক্ষুনি কবে হয়েছে, 3-4 দিন সবে হয়েছে এসআইআরের শুরু হওয়ার। এবং একটা তো ঠিক, ইনিশিয়ালি একটা বড় অংশের বুথ পশ্চিমবঙ্গে তাদের হুমকি ধমকি, তৃণমূলের গাজোয়ারি ইত্যাদি প্রশ্ন থাকে। বিএলওরাও ঠিক কতটা নিরপেক্ষ থাকতে পারবেন কেউ জানে না। তার মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি, আমি নিশ্চিত আরও দিন 7 পরে অ্যাকচুয়াল বিএলএ সংখ্যাটা কোন পার্টি কি দিতে পারলো সেটা একটা জায়গায় আসবে, বোঝা যাবে। আচ্ছা, এই যে কারেন্টলি এখন একটা নিউজ হেডলাইন্সে, রিলসে, ইন্টারনেটে আমরা সব জায়গাতেই এখন দেখতে পাচ্ছি জোরান মামদানি, একজন আমেরিকান মুসলিম সোশ্যালিস্ট, নিজেকে ইমিগ্রেন্ট বলেন। আমেরিকার মতো একটা অ্যান্টি কমিউনিস্ট সেন্টিমেন্ট একটা দেশ, যেখানে ক্যাপিটালিজম ইজ দ্য অনলি ড্রাইভিং ফোর্স, সেইখানে ও নিউ ইয়র্কের মেয়র হয়ে দেখিয়েছে। বাংলার বামেদেরও কি কিছু শেখা উচিত? শেখা তো উচিত, কিন্তু আমি তার আগে, মামদানি ইজ প্রুফ এনাফ যে দ্য ইয়াঙ্গার জেনারেশন ইজ নট অনলি টেকিং অ্যাক্টিভ ইন্টারেস্ট ইন পলিটিক্স, তারা খেলা ঘুরিয়েও দিচ্ছে। এই যে তুমি জেনজি নিয়ে প্রশ্ন করলে বা মিলেনিয়ালদের নিয়ে প্রশ্ন করলে, মামদানির ক্যাম্পেইন, সে যেভাবে তার পাবলিক আউটরিচ যেভাবে হয়েছে, সে যেভাবে মানুষের কাছে গিয়ে কথা বলেছে, ভেরি ইন্টারেস্টিং যে সে কিন্তু একদম বেসিক ক্লাস ইস্যুস বলেছে। মামদানি কিন্তু খুবই গ্রাসরুট লেভেলে, কিন্তু একদমই গ্রাসরুট লেভেলে হাউজিং এর কথা, পাবলিক ট্রান্সপোর্টের কথা, ট্যাক্সি ড্রাইভারদের কথা, চাইল্ড কেয়ারের কথা, ওষুধের কথা। এই শহরটাকে, নিউ ইয়র্ক শহরটাকে আমি সব মানুষের জন্য সাস্টেনেবল বানাবো। এবং সত্যি তো কোনো বড় শহরই বাইরে থেকে আসা লোকের রক্ত ঘাম ছাড়া চলে না। তুমি তোমার কলকাতা, ডায়মন্ড হারবার থেকে যিনি সকালবেলা আসেন সবজির ঝুড়ি নিয়ে হোক, বা লোকের বাড়ি কাজ করতে হোক, বা রাজমিস্ত্রির কাজ করতে হোক,
বা ঠেলা ঠেলতে হোক বা র্যাপিডো চালাতেও হোক, তিনি না এলে কিন্তু তোমার কলকাতা চলবে না। কিন্তু তার কথা আমরা চট করে বলি না, আমরা উপরের চকচকেটা দেখি। মামদানি সেই মানুষগুলোকে, প্রান্তিক মানুষগুলোকে রাজনীতির সেন্টার স্টেজে নিয়ে আসার চেষ্টা করছেন। হাস্যমুখ, সাধারণত কটু কথায় যান না, ইতিবাচক ক্যাম্পেইন করেন, পজিটিভ ক্যাম্পেইন করেন, তিনি কি করতে চান সেটা বলেন। এবং আরেকটা যেটা আমি দেখছিলাম যে খুব ইজি গোয়িং, মানে যা করতে দেবে মোটামুটি পার্টিতেও ঢুকে যাচ্ছে, র্যাপও করছে, গান বাজনা বা খেলাধুলার মধ্যেও চলে আসছে, কোথাও একটা কেউ চাঙ্ক দেখলে সেখানে স্লোগানিংয়েও ঢুকে পড়ছে, মানে অ্যাক্সেসিবল পলিটিশিয়ান। ঠিক, এইটা একটা জরুরি জিনিস। প্লাস উনি অনেক ভাষাতেও কিন্তু উনি নিজের ক্যাম্পেইনিংটা করছেন, উনি বাংলা ভাষাও কিন্তু খুব ভালো বলে। পার্ট অফ হিজ ক্যাম্পেইন, দ্যাটস পার্ট অফ হিজ হোল পলিটিক্যাল স্ট্র্যাটেজি আই সাপোজ, যে আমি নিজেকে মাল্টিকালচারাল একজন, মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিকালচারাল একজন মানুষ হিসেবে আমি নিজেকে প্রেজেন্ট করব। কারণ হচ্ছে যে মামদানি, তার বাবা সম্ভবত উগান্ডা মুসলিম, শিয়া মুসলিম, মানে মুসলিম সমাজেও সংখ্যালঘু যায় যে অংশটি। আচ্ছা, মা মীরা নায়ার হিন্দু ভারতীয়। এই যে দাঁড়িয়ে বলছেন যে আমি মুসলিম, আমি ইমিগ্রেন্ট, এবং আমি এই পরিচয়গুলোর, আই এম ইয়াং, আমি কোনোটাকেই আমি লুকোতে চাই না, আমি প্রত্যেকটাকে সোচ্চারে সজোরে ঘোষণা করছি যে আমি এগুলো প্রত্যেকটা নিজের আইডেন্টিটি অ্যাসার্ট করছে। আইডেন্টিটির প্রশ্নটাকে ইকোনমিক দাবি দাওয়া, ক্লাস ইস্যু, শ্রেণী রুজি রুটির দাবি দেওয়ার সাথে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির দাবি দেওয়ার সাথে এত ভালো করে ব্লেন্ড করাতে পেরেছে। এবং কার্যক্ষেত্রে ক্যাম্পেইন করতে গিয়ে যেভাবে মানুষের নিজের লোক হয়ে উঠেছেন, সেটা থেকে আমাদের শেখার আছে। আমরাও সেভাবে কাজ করতে চাই, অনেক ক্ষেত্রে করেছিও। আমার ধারণা একটা বিষয় হচ্ছে যে আগেকার দিনে পলিটিশিয়ানরাও তারা খানিকটা মানুষের দূরের লোক ছিলেন। তখন তো তোমার এইসব ইন্টারনেট ইত্যাদি ছিল না, ফেসবুকও ছিল না, ইনস্টাগ্রামও ছিল না। পলিটিশিয়ানরাও আর অন্যান্য পরিচিত অংশের, মানে সমাজের যে অন্যান্য পরিচিত লোকেরা, যাদেরকে পরে সেলেব ইত্যাদি বলে ডাকা শুরু হলো। যে কারণে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল একদিন শাহরুখ খান কোনো একটা ইন্টারভিউতে বলেছেন যে আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স। খুব কি বলবো, পলিটিক্যালি খুব ঠিক কথা। কারণ শাহরুখ খানদের জমানার পরে রণবীর কাপুর বা কার্তিক আরিয়ানরা বা বরুণ ধাওয়ানরা যতদিনে এসেছেন, ইনস্টাগ্রাম এসে গেছে, আমি সারাদিন ধরে দেখতে পাচ্ছি তারা কি করছেন। ঠিক, সুতরাং তাদেরকে ঘিরে যে অরাটা তৈরি হওয়ার ব্যাপার ছিল, দূরের ছোঁয়ার ব্যাপার। তুমি যদি সত্যজিৎ রায়ের নায়ক দেখো, দেখবে একটি দৃশ্যে উত্তম কুমার, ট্রেন থেমেছে স্টেশনে, উত্তম কুমার কথা বলছেন জানালার ধারে বসে ট্রেনের ভিতরে, আর ট্রেনের বাইরে কি পরিমাণ আকুতি, নায়ককে একবার দেখার জন্য ওই কাছে ঝামলে পড়ছে ইত্যাদি। এই যে নায়ক, যিনি ধরাছোঁয়ার বাইরে, অথচ তাকে একটা পেডেস্টালে রেখে, আমি নায়কের সাথে ইকুয়েট করছি না, কিন্তু আমি বলছি রাজনীতিবিদদেরও এই ধরনের একটা প্রেজেন্স ছিল যে তারা সোসাইটির অভিভাবক, তারা একটু ওপর থেকে তারা পুরোটা চালনা করবেন এবং তাদের ফলোয়ার্স থাকবে, বেটার দ্যান রেস্ট অফ দ্য হার্ড। হ্যাঁ, মানে ডেফিনেটলি এখনকার রাজনীতিবিদদের বোধহয় এই যে পোস্ট ইনস্টা যুগে এখন যেরকম আর নতুন করে ওই অরা সম্বলিত হিরো তৈরি হওয়া কঠিন, আজকের রাজনীতিবিদদেরও বোধহয় এই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে অনেক বেশি মানুষের কাছে অ্যাক্সেসিবল হওয়া, ডিরেক্ট কন্ট্যাক্ট, হার্ট টু হার্ট কন্ট্যাক্ট, যত বেশি সম্ভব মানুষ তোমার সাথে সরাসরি মুখোমুখি কথা বলতে পারে তার পরিসর তৈরি করে রাখা, এইটা জরুরি। বিশেষত যারা বামপন্থী রাজনীতি করে তাদের জন্য তো জরুরি। মানে এখনকার রাজনীতিবিদদের, বিশেষত বাম রাজনীতির লোকেদের স্টার হলে চলবে না, মানুষের নিজের লোক হতে হবে। সুতরাং সেই নিজের লোক হওয়ার প্রক্রিয়াটা মামদানি যেভাবে তার ক্যাম্পেইন অন্তত দেখিয়েছে, আমি জানি না শাসক মামদানি কি করবেন, বাট ওর ক্যাম্পেইন যে রাস্তা দিয়ে হেঁটেছে, আমার ধারণা সেটা থেকে আমরাও অনেক কিছু গ্রহণ করতে পারি। পশ্চিমবাংলার 294টি আসন, আমি কিন্তু এই মুহূর্তে জোটের কোনো কথা যেতে চাই না, কিন্তু এই যে 294টি আসন, সেখানে কটা আসন থেকে প্রার্থী কনফিডেন্ট একদম? তোর কটা জায়গাতে সেলিমদা বলবেন, আমি কেন বলবো? এগুলো সিপিআইএম নেতৃত্ব, তারা বসবেন, ঠিক করবেন, বামফ্রন্ট আলোচনা হবে, আলটিমেটলি বিমান বসু একটা প্রার্থী তালিকা পড়বেন। এটা এখনই টু আর্লি টু সে, আমার বা কারুর পক্ষে বলা। তবে এটা ঠিক যে আমরা
যে সিটগুলোকে আমরা বিশেষত গুরুত্ব দিয়ে দেখছি, ভাবছি, আমরা সেখানে আমাদের প্রবাবল প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন, মানুষের সাথে পরিচিত হচ্ছেন, কাজ করছেন। অনেকেই ইতিমধ্যেই পরিচিত, এবং সামগ্রিকভাবে গোটা পার্টিটা এই এসআইআর প্রক্রিয়া বলো বা অন্যান্য এর আগে 100 দিনের কাজ, জব, এডুকেশন, মানুষের রুজি রুটির বিভিন্ন দাবি দাওয়ায় গোটা পার্টিটা অ্যাক্টিভেটেড হচ্ছে। তো সুতরাং প্রার্থী যেই হোক, আমার ধারণা কাস্তে হাতুড়ি তারা যেখানে থাকে সেই সব থেকে বড় প্রার্থী হয়। কিন্তু 2026-এর যেখানে ইলেকশন একদম দোরগোড়ায় একদম নক করছে বলতে গেলে, কিছু তো স্ট্র্যাটেজি তোমাদের থাকবে, কারণ তোমরা বারবার নিউজ চ্যানেলে এসে বলছো যে এখন মিডিয়া বাইনারি, কিন্তু সেই জায়গাতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বামেদেরকেও খুব একটা অ্যাক্টিভ বলে বলা যায় না। তো কোন ইস্যুতে তোমরা কানেক্ট করবে? তুমি যদি আমি এক হচ্ছে এটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসেবে নিলাম। আমি তোমার ইন্টারভিউ ছেড়ে গিয়ে বলবো যে আমি একটি জায়গায় গিয়েছিলাম, সেখানে ওয়ালের যে অ্যাঙ্কার ছিল, কম বয়সী ছেলে, ও বলেছে যে তোমরা আরেকটু অ্যাক্টিভ হও। উল্টো দিকটাও যে আমাদের অ্যাক্টিভিজম কি সবটা তোমাদের মিডিয়ায় রিফ্লেক্টেড হয়? আমি ওয়ালকে বলছি না, কিন্তু ইন জেনারেল ভারতের কর্পোরেট মিডিয়ার চেহারা দেখছো তো, পশ্চিমবাংলার কর্পোরেট মিডিয়ার চেহারা দেখছো তো, সব ছেড়ে দাও। এক ধর্মেন্দ্র গত 3 দিন ধরে কর্পোরেট মিডিয়ার বিশ্বাসযোগ্যতা কোথায় গেছে দেখিয়ে দিয়ে গেছে। সুতরাং আমার কথাটা হচ্ছে যে মিডিয়াকে দোষ দেওয়ার জন্য আমি বলছি না কথাটা, কিন্তু মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা কাজ করে চলেছি। তুমি আমাকে বলো তো যে তুমি বন্যা টুডুর নাম শুনেছো? বন্যা টুডু, হ্যাঁ। কবে শুনেছো? যবে তিনি সিপিএম এর একটি ব্রিগেডে, বামপন্থীদের ব্রিগেডে বক্তৃতা দিয়েছেন। ঠিক। তার আগে তিনি হুগলিতে জমি আন্দোলন করেছেন, সরকারের সাথে, পুলিশের সাথে লড়ে আদিবাসী ক্ষেতমজুর মহিলাদের নিয়ে তাদের ন্যায্য জমি প্রশাসন বেদখল হয়ে গেছিল, সেই জমি কেড়ে নেওয়ার লড়াইতে থেকেছেন। সেটা রিফ্লেক্টেড হয়নি। পার্থ চ্যাটার্জি অর্পিতা দেবীকে নিয়ে কি বললেন সেটা সারাদিন ব্রেকিং নিউজ যাবে। আমি বোঝানোর জন্য, আমি বোঝার জন্য বলছি যে আমাদের কর্পোরেট মিডিয়ারও বোধহয় প্রায়োরিটি কি হবে, কোন বিষয়গুলিকে তারা বিষয় হিসেবে, কোনটা বিক্রি হবে থেকেও জরুরি, কোনটা বিষয় হিসেবে মানুষের কাছে যাওয়া উচিত। না হলে রাহুল গান্ধী কিন্তু এরকম তো না যে একসময় সিপিএম কে নিয়ে খবর হতো না, বা সিপিএম খবরের বা বামেরা খবরের একদম প্রথম পেজে থাকতো না। খবর করার কথা বলছি আমি, বামেদের কনটেক্সটে বলছি সিপিএম এর, তুমি সিপিএম কে নিয়ে খবর করো না, দ্যাট ইজ ইওর প্রেরোগেটিভ, তোমার হাউসের পলিসি, আমার কিছু বলার নেই। আমার মিডিয়ার কাছে আবেদন যেটা, যে মানুষের লাইভলিহুড ইস্যু, মানুষের রুজিরুটির সমস্যা, মানুষের প্র্যাকটিক্যাল প্রাত্যহিক সমস্যা, এগুলো যতটা সারফেসে আসা দরকার ততটা কি আসছে? যদি না আসে তাহলে বোধহয় মিডিয়ারও তো একটা সামাজিক দায়িত্ব আছে। আমি ওই কারণে শুরুতে বললাম দোষ দেওয়ার জন্য বলছি না, কিন্তু একটা ধরো যারা আমাদের খবর দেখাবেন মানুষের কাছে, তাদের যদি এটা পলিসি হয় যে আমি বন্যা টুডুর জমির লড়াইয়ের থেকে বেশি গুরুত্ব দেব দিলীপ ঘোষ বিয়ে করে কোথায় বেড়াতে গেলেন সেটাকে, তাহলে ন্যাচারালি আমাদের কথাটা, আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছানোর রাস্তাটা কঠিন হয়ে যায়। এবং আমরা 2025 সালে দাঁড়িয়ে আছি, আমি যদি মিডিয়ার থেকে নিউট্রালিটি না পাই তাহলে আমি একটা লেভেল প্লেইং ফিল্ড পাই না। আমি এই এক সমস্যায় কংগ্রেস পড়েছে ন্যাশনালি, এই এক সমস্যায় বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজ্যে পড়েছে। গোটা ভারতের নিরিখে তুমি বলো তো, এই যে গদি মিডিয়া শব্দ বেরিয়ে গেল, বাস্তবতা আছে তো, খালি চোখে দেখা যাচ্ছে তো, নির্লজ্জ নগ্নভাবে নরেন্দ্র মোদীর সরকারের পদলেহন করতে চলে যাচ্ছে একটা বড় অংশের মিডিয়া হাউস। এবং সেখানে রাহুল গান্ধী যে কথাই বলুন না কেন, তার যতই ন্যায্যতা থাকুক না কেন, এটা যদি একটা, যে অভিযোগগুলো রাহুল গান্ধী টানা করে চলেছেন, প্রমাণসহ করে চলেছেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার শিকড় ধরে টান দেওয়ার মতো অভিযোগ হচ্ছে, সেই পরিমাণ হইচই তুমি কোথাও দেখতে পাচ্ছ? তুমি আমাকে বলো তো, একটা নিউট্রাল মিডিয়া আছে, দিল্লিতে একটা এত বড় ব্লাস্ট হলো, সন্ত্রাসবাদী ব্লাস্ট হলো, মনমোহন সিং বা আইকে গুজরাল বা এইচডি দেবেগৌড়া বা নরসিমা রাও যেদিন ব্লাস্ট হলো সেদিন ভুটান বেড়াতে চলে গেলেন, মিডিয়া ছিঁড়ে খেত না? নরেন্দ্র মোদী বেড়াতে চলে গেলেন, সেই পরিমাণ হইচই আছে মিডিয়াতে। তার মানে এই সমস্যা আগে এই সমস্যা এতটা ছিল না কেন? কারণ যখন মিডিয়ার এই পরিমাণ প্রভাব ছিল না, তখনও কিছু খবরের কাগজ ছিল, তারা ওপিনিয়ন মেকার ছিল,
যখন টেলিভিশন মিডিয়া বা এখন এই সোশ্যাল মানে এই পোর্টাল ইত্যাদি ডিজিটাল মিডিয়ার এই পরিমাণ প্রভাব ছিল না, প্রতিটি রাজনৈতিক দল তাদের ক্যাডার বেসকে দিয়ে তাদের কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়ার একটা মোটামুটি জায়গা পেত, সুযোগ পেত। কিন্তু এখন যে কোনো রাজনৈতিক দলই হেভিলি ডিপেন্ডেন্ট অন হাউ মাচ মিডিয়া উইল শো মাই কন্টেন্ট অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট অ্যান্ড হোয়াট উড বি দ্য ম্যাটার অফ দ্য কন্টেন্ট। মানে তৃণমূলকে নিয়ে খবর করতে গেলে তৃণমূলের চাকরি চুরিটাও খবর করা যায়, আবার অভিষেক ব্যানার্জির জন্মদিনটাও খবর করা যায়। কোন খবরটা তুমি তৃণমূলকে নিয়ে মানুষের কাছে দেখাচ্ছ তার উপরে মানুষের তৃণমূল সম্পর্কে পারসেপশন তৈরি হবে। আমি ব্লেম করার জন্য বলছি না, আমাদের সাংগঠনিক দুর্বলতা, আমাদের ত্রুটি বিচ্যুতি, আমাদের এত বছর সরকার চালানোর পরে ক্লান্তি, আমাদের তরুণ প্রজন্ম উঠে আসার প্রক্রিয়াটা আস্তে আস্তে একটু আড় ভাঙতে দেরি হওয়া, এই সব আমি মেনে নিয়ে বলছি এখনও পশ্চিমবঙ্গে এবং ভারতে আমরা যারা বিরোধী রাজনীতি করছি, যারা রুজিরুটির কথা বলার চেষ্টা করছি, আমরা এখনও যথেষ্ট লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। সেটা পেলে কোন দিকে যেতে পারি আমরা সেটা সময় বলবে। কিন্তু যেখানে যেখানে এই স্কোপ তৈরি করা যাচ্ছে সেখানে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে তো বটেই। তুমি গত লোকসভার আসন বিজেপি বলেছিল 400টা পাবো, আসলে কোথায় গিয়ে নেমে এলো। তার মানে মানুষের মধ্যে উল্টো কথা শোনার এবং বলার ক্রাইটা আছে, খিদেটা আছে। এই খিদেটা কতটা চাগাড় খাবে সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর যেমন একটা ভূমিকা থাকে, মিডিয়ারও একটা নির্দিষ্ট ভূমিকা থাকে। তুমি এক্ষুনি বিস্ফোরণ নিয়ে, যে দিল্লির লালকিল্লার বাইরে যে বিস্ফোরণ নিয়ে তুমি কথা বললে, আমি এই কনটেক্সটেই জানবো, বিট পেহেলগাঁও, বিট পুলওয়ামা, কিছুদিন আগেকার এই লালকিল্লার বাইরের ওই ইনসিডেন্ট আমরা নিয়ে নিই না কেন, কোথাও কি এটা সিকিউরিটির শুধু ল্যাপস দেখছো নাকি এটার মধ্যে অন্য কিছু তোমরা? না, খুব ভোলাটাইল গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এই যে বাংলাদেশে যা হলো, ইসলামিস্ট রাইট উইং লোকেদের হাতে দেশটা চলে গেল। হাসিনা খুব গন্ডগোল ছিল, স্বৈরাচারী ইত্যাদি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যা দাঁড়ালো, পাকিস্তান অলরেডি হচ্ছে যে একটা র্যাডিক্যাল আনডেমোক্রেটিক হচ্ছে সমস্ত রকম ভুলভাল এলিমেন্টে ভর্তি দেশ, মানে তাদের সরকারটা, আমি মানুষের কথা বলছি না। ভারতের মতো দেশ যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মেজর স্টেক হোল্ডার, তারা চলে গেছে আরএসএস বিজেপির মতো এইরকম একটা আল্ট্রা রাইট দাঙ্গাবাজ কর্পোরেট শক্তির হাতে। নেপালে গন্ডগোল হয়েছে, আলটিমেটলি কী চেহারা দাঁড়ালো এখনও খুব বোঝা যাচ্ছে না। শ্রীলঙ্কায় এই একই গন্ডগোল হয়েছিল, এখন লেফটিস্টরা ক্ষমতায় এসে খানিকটা স্টেবল করার চেষ্টা করছে দেশটাকে। কিন্তু এই গোটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তুমি যদি দেখো, একটার পর একটা দেশ এই ধরনের এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, যত রকমের পশ্চাৎপদ ভাবনা চিন্তাওয়ালা ফোর্সগুলো মাথা ছাড়া দিচ্ছে, সামনে আসছে। এটা গোটা পৃথিবী জুড়ে ফেনোমেনন, যে কারণে ডোনাল্ড ট্রাম্পরা জিতছে, যে কারণে ইউরোপের নির্বাচনগুলোতে নিওনাজি পার্টিগুলো এমনকি ভোট পাচ্ছে। আবার উল্টোটাও আছে। আমরা একজন এরকম একটা উল্টো স্রোত নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, মামদানি, আয়ারল্যান্ডে সম্প্রতি বামপন্থীরা জিতেছেন। অন্য অভিজ্ঞতাও আছে, শ্রীলঙ্কা আমি বললাম। কিন্তু হাওয়েভার আমাদের এখানে এই যে ভারতীয় উপমহাদেশকে ক্রমাগত ভোলাটাইল করার চেষ্টা চলছে, এটার পিছনে তুমি বুঝবে যে এটার পিছনে আমরা বামপন্থীরা যাকে সাম্রাজ্যবাদ বলি, নেটো আমেরিকান ইম্পেরিয়ালিজম এবং তাদের বিভিন্ন পরিকল্পনা, তাদের এই ডিস্টেবিলাইজ করার পরিকল্পনা, এই চত্বরটা পৃথিবীর, এটা ছাড়া এগুলো একটা আলাদা আলাদা আইসোলেশনে হয় না। এক, দুই হচ্ছে যে আমাদের দেশটা যারা সরকারটা চালাচ্ছে তারা এক ধরনের ফান্ডামেন্টালিজমকে প্রশ্রয় দেয়, আর একই সাথে তারা মুখে বড় বড় কথা বলে আসলে পরপর সিকিউরিটি ল্যাবস, এটা তো আসলে একটা ডিসফাংশনাল গভর্নমেন্টের দিকে ইঙ্গিত করে। যে বলল নোটবন্দি হলে কাশ্মীরে কি বলে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, তারপরে ওই তীর্থযাত্রায় সন্ত্রাসবাদী হানা হলো, তারপরে বলল 370 তুলে দেবো, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, পেহেলগাঁও হলো। এখন সেই লোকগুলো আবার বলছে, যখনই ভোট আসে তারা বলে যে আমরা বিশ্বগুরু হয়েছি, ওই সিয়াচেনে আমাদের জওয়ানরা দাঁড়িয়ে আছে, যারা প্রশ্ন করছো সবাই পাকিস্তানে চলে যাও, আমরাই দেশকে বাঁচাবো। এইসব বলে ফলে এখন দেখা যাচ্ছে একটার পর একটা ক্ষেত্রে, গুজরাটে আমি দেখছিলাম ভয়ানক কতগুলো ইসলামিস্ট র্যাডিক্যাল লোক, তারা ওষুধ বানাচ্ছিল যাতে করে খাবারে বিষ মিশিয়ে মানুষকে মেরে দেওয়া যায়, খবরে এসেছে। তা এই যে দিল্লির ব্লাস্টে যে যোগাযোগগুলো এখনও সবটা বোঝা যাচ্ছে না, কিন্তু যা প্রাইমারি যা যোগাযোগ পাওয়া যাচ্ছে, আমাদের রাজ্যে খাগড়াগড় থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় আমার মনে আছে বেশ কয়েক বছর আগে টিএমসিপি নেতা আইএসআই এর এজেন্ট,
পাকিস্তানের গুপ্তচর সংস্থার এখানে ছিল, ধরা পড়েছিল। আমরা কি তাহলে সন্ত্রাসবাদীদের জন্য সেফ হ্যাভেন হয়ে গেলাম? আমরা আমাদের রাজ্য, আমাদের দেশ কি তাহলে এই ধরনের ডিস্টেবিলাইজ করে সোসাইটিকে, যে ধরনের ঘটনা, এক্সট্রিমিস্ট, এদের জন্য কি আমরা তাহলে সেফ করিডোর হয়ে গেলাম? আমরা কি এদের কাছে সফট টার্গেট, ইজি টার্গেট হয়ে গেলাম? আমাদের ইন্টেলিজেন্স কি করছে? আমাদের মহাশক্তিধর স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির একটা করে নেতা বেরোয় আর তারা সব লৌহ পুরুষ, তামা পুরুষ, এইসব নতুন নতুন ইস্পাত পুরুষ, নতুন নতুন নাম দেয়। ছোটবেলা শুনতাম লৌহ পুরুষ আদবানি, এখন শুনি অমিত শাহ। তা কেমন লৌহ যে আটকাতে পারছে না? আমাদের 4টে এসে ঢুকে আমাদের 26টা লোককে একটা পপুলার টুরিস্ট স্পটে মেরে দিয়ে চলে গেল, খুলে দিয়ে চলে গেল। আটকাতে পারলো না কেন? পুলওয়ামায় আমাদের সেনা জওয়ানরা ক্ষতিগ্রস্ত হলো, খুন হলো। এদিকে বড় বড় কথা বলছে, ওদিকে বিসিসিআই এর ব্যবসায়িক লাভ, ওটা গন্ডগোল করা যাবে না, তাই জন্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কিন্তু হচ্ছে। আমার কথাটা হচ্ছে একই দ্বিচারিতা। ভোটের জন্য আল্ট্রা ন্যাশনালিজমকে এমনভাবে চাগিয়ে তোলা যাতে করে দেশের মধ্যে অস্থিরতা তৈরি হয়। এই বিরাট হিন্দু বীর যারা হয়েছে বজরং দল মার্কা, তারা গিয়ে ভারতীয় মুসলমানদের বাড়ির সামনে গিয়ে বলবে, অত্যাচার করবে, ভাঙচুর করবে, তোরা পাকিস্তানে চলে যা, বাংলাদেশে চলে যা, এই করতে থাকবে। এই এসআইআরকে নিয়েও যা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আসলে সরকারের যেটা কাজ, আমার বর্ডারগুলোকে নিরাপদ করা, আমাদের দেশের মানুষের সেফটি সিকিউরিটি নিরাপদ করা, ইন্টেলিজেন্সের যা কাজ, সেইগুলোতে খুব বড় গলত থেকে যাচ্ছে না তো? এই ওপরে হাওয়াবাজি করতে গিয়ে, এই বড় বিজ্ঞাপন দেখাতে গিয়ে যে আমি আসলে একটা শক্তিশালী ভারত ইত্যাদি ইত্যাদি বলে, আসলে ভিতরে ভিতরে সন্ত্রাসবাদীরা। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে বেনিফিশিয়ারি তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে। এই ধরনের বিস্ফোরণ ভোটের আগে হলে লাভবান কারা হয়, এটা ভেবো। এর বেশি আমি এখন কিছু বলবো না। কিছু শেষ প্রশ্নের দিকেই একদম, এই যে বারবার খবরে আসছে যে কিছু অস্বাভাবিক মৃত্যুর কারণ, সেটার কারণ হচ্ছে এসআইআর, এটার সাথে তুমি কতটা সহমত? আমি বুঝতে পারছি না। দুটো এক্সট্রিমই আছে। একদিকে মানে মশার কামড় খেয়ে মারা গেলেও তৃণমূল তার বাড়িতে চলে যাচ্ছে, গিয়ে বাড়ির লোককে প্রেশার ক্রিয়েট করছে যে বলতে হবে এনআরসির জন্য, এসআইআরের জন্য মারা গেছে, তাহলে আমরা তোমার বাড়ির লোকের চাকরি ফাকরি এইসব দেখবো, টাকা দেবো, এই দেবো, লোভ, হুমকি। আবার উল্টোটাও আছে, ভারতীয়, বাঙালি, যে ধর্মেরই হন না কেন, হয়তো বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেছেন, তার বাড়ির বন্ধ দরজার সামনে গিয়ে ক্যামেরা বুম নিয়ে চিৎকার করে বলছে, এই দেখুন এসআইআর এর ভয় দেশ ছেড়ে পালিয়ে গেছে। দুটোই তো হচ্ছে। সুতরাং এই কারণেই আমি বলছি আবার যে এই যে অপ্রয়োজনে সেন্সেশনালাইজ করা যে কোনো জিনিসকে, আমি মানে আজকাল ব্রেকিং নিউজ ছাড়া খবর পাই না, সব নিউজই ব্রেকিং। কি করে হয়? এই যে কনস্ট্যান্টলি সেন্সেশনালাইজ করা তাড়া, এবং তার জন্য যা পারবে যেভাবে পারবে বাস্তবতা সত্যাসত্য বিচার না করে খবর করে দাও। কিছুক্ষণ পরে তো আবার বকা খেয়ে সেই নিউজ চ্যানেলকেই বলতে হচ্ছে আমরা ক্ষমা প্রার্থী, ভুল খবর করেছিলাম। আর এই মানে এই কি বলবো, এই উচ্চ তারে বেঁধে রাখা, এই হাইস্ট্রাং করে রাখা মানুষকে, এটা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। বিজেপি তৃণমূল দুজনেই এই সেন্সেশনালাইজ করে হয়ে থাকা, এই হাইপার সেন্সিটাইজড একটা সিচুয়েশন তৈরি করতে চায়, যেখানে মানুষ সারাক্ষণ পাগলামির মধ্যে থাকবে, সারাক্ষণ দুশ্চিন্তা, সারাক্ষণ অনিরাপত্তা, এবং ওরা তার উপরে দাঁড়িয়ে ওদের কথাগুলো মানুষের মগজে ঢুকিয়ে যাবে, খেলে যাবে। ডানপন্থীরা সমাজে স্টেবিলিটি চায় না, গ্রাউন্ড থাম্ব রুল বুঝে রেখো। ডানপন্থীরা চায় সমাজটা আনস্টেবল থাকুক, সেই ইনস্টেবিলিটির, সেই নিরাপত্তাহীনতার, সেই অনিশ্চয়তার, সেই অপ্রাপ্তির সুযোগ নিয়ে আমি আমার যা বিদ্বেষমূলক রাজনীতি আছে সেটা মানুষের মাথায় ভরবো। তোমার যদি চাকরি না থাকে, তাহলে কালকে যদি তোমার এই ওয়ালের চাকরিটা চলে যায়, আমি চাই থাকুক, তাহলে পরশু যদি তুমি 3 মাস বসে থাকো কাজ না পেয়ে, তারপরে তোমার কানের কাছে এসে এটা ঢোকানো খুব সহজ যে দেখ আসলে মুসলমানরা এসে এই দেশে চাকরি নিয়ে নিয়েছে বলে তুই পাচ্ছিস না, মুসলমানদের বাংলাদেশে তাড়ালেই তো ওই চাকরিটা তোর হয়ে যাবে। তোমার জীবনে যদি স্টেবিলিটি থাকে, তোমার যদি কাজটা থাকে, তুমি যদি শান্তিতে থাকো, তাহলে তুমি চট করে এই কথাটা খাবে না। তো রাইট উইং পলিটিশিয়ানস, রাইট উইং দলগুলো, তারা বিশেষত উগ্র ডানপন্থীরা, তারা চায় মানুষের ইনস্টেবিলিটি, মানুষের ইনসিকিউরিটির উপরে দাঁড়িয়ে খেলা করতে। তাহলে এই যে মিসইনফরমেশন আর এই যে ভয়ের আবহ, এই এসআইআর কে নিয়ে যে ভয়ের আবহটা ক্রিয়েট করে, এইটাকে কি করে কাউন্টার করবে? এসআইআর খুব সিম্পল কথা, এর আগেও
অন্য নামে হয়েছে বাট এভাবে হয়েছে। পশ্চিমবঙ্গে প্রচুর নাম বাদ গিয়েছিল তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, সিপিএম এর সরকার। তো আজকে যে সিপিএম কে বাংলাদেশের পার্টি, পাকিস্তানের পার্টি সব বলা হয়, সে সিপিএম তো কোথাও কিছু আটকায়নি। গভর্নমেন্ট একটা ভরা গভর্নমেন্ট, অত্যন্ত শক্তিশালী গভর্নমেন্ট সম্পূর্ণ সহযোগিতা করেছিল। তাহলে ভোটার লিস্ট রিভিশন করা একটা জরুরি কাজ। ভোটার লিস্ট রিভিশন করা জরুরি, ডেড ভোটারদের বার করা জরুরি, শিফটেড ভোটারদের বার করা জরুরি, একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকলে তাদেরকে বার করা জরুরি। এই ইলেকটোরাল রোল রিভিশন সারা বছর ধরে হয়, কিছুদিন পর পর আসে, লিস্ট আসে, তোমায় গিয়ে কথা বলতে হবে, নিজের নাম তুলতে হবে 6 নম্বর ফর্মে, ডিলিট করতে গেলে 7 নম্বর ফর্ম, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে 8 নম্বর ফর্ম, নিয়ম আছে, সবাই জানেন। এটা একটা রেগুলার প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা যদি ঠিক করে হয় তাহলে নতুন করে এই এত ঢক্কানিনাদ করতে লাগে না। আমাদের রাজ্যে তৃণমূল আসার পর প্রতি বুথে 50-60টা করে ভুতুড়ে ভোটার রেখে দিয়েছে। আড়াইটে 3টের পরে দুপুরবেলা যে এলাকাগুলোতে তৃণমূল শক্তিশালী, বিরোধী দলের এজেন্টদের মারধর করে, হুমকি দিয়ে, বার করে দিয়ে, প্রিসাইডিং অফিসারকে ধমক দিয়ে, যে সিআইএসএফ আসে বা যে আসে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে মদমাংসের ব্যবস্থা করে ওই প্রতিটা বুথে 50, 60, 70টা ভোট তৃণমূল বসে বসে ছাপ্পা মারে। এবং তৃণমূলের এই জেতাটা কিন্তু অর্গ্যানিক জেতা নয়। যারা নিজেদের কাজ নিয়ে এত কনফিডেন্ট তাদের পঞ্চায়েত ভোটে ব্যালট চিবিয়ে খেতে হয় না, এত গুন্ডামি করতে হয় না। তার মানে ওরাও জানে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে ওরা হেরে যেতে পারে। বিজেপি যে প্রবলেমটা করলো, বিজেপি যদি এইভাবে কথাটা বলতো যে তৃণমূলের এই যে ভোটার লিস্টে কারচুপি, ভুয়ো ভোটার রেখে দেওয়া, এটাকে আমরা অ্যারেস্ট করতে চাই, স্বাভাবিক কথা হতো, মানুষ সহজে অ্যাকসেপ্ট করতেন। বিজেপি এসআইআরকে, ইলেকটোরাল রোল রিভিশনকে বিজেপি এসআইআর বলে এনআরসির প্রথম ধাপ হিসেবে ক্যালকুলেট করে এটাকে নাগরিকত্বের প্রশ্নের সাথে লিঙ্ক করলো, ইসলামোফোবিয়ার প্রশ্নের সাথে লিঙ্ক করলো, একটা কমিউনাল ইস্যুতে এটাকে রূপান্তরিত করলো, মুসলমানদের তাড়াবো। বাংলাদেশ থেকে গত 50 বছরে তুমি যদি ডেমোগ্রাফিক যা চেঞ্জ দেখো, বাংলাদেশ থেকে ভারতে বর্ডার পেরিয়ে গত 50 বছরে অনেক বেশি হিন্দু মানুষ এসেছেন যত না মুসলমান মানুষ এসছে। বাংলাদেশের হিন্দু পপুলেশনটা সিস্টেমেটিক্যালি কমেছে, তারা ভারতে এসেছেন। বাংলাদেশের মুসলমান পপুলেশন কমছে না। তা ভারতে যে হিন্দু মানুষরা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেবো বলেই তো বিজেপি আজ থেকে 6 বছর আগে বাজার গরম করেছিল এনআরসি সিএএ বলে। এখন এই কেস খেয়ে যাবে এই লোকগুলোর কাছে, সেই বুঝেই এখন শান্তনু ঠাকুর বলছে যে 2-3টে ভোট দিতে পারবেন না, কোনো ব্যাপার না, সিএতে আবেদন করুন, নাম তুলিয়ে দেবো। তার মানে হিন্দুরা একটা বড় অংশ বিপদে পড়বে। কিসের মুসলমানরা এসে এখানে চারদিক চেঞ্জ করছে? 2 কোটি 1.5 কোটি মানুষ যদি ঢুকে যায় অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে, আমাদের রাজ্যে, অন্য যেখান থেকে হোক, তাহলে আমাদের খাদ্য উৎপাদন, যত মেট্রিক টন আমাদের খাদ্য উৎপাদন হয় সেটা পাল্টাবে, আর না হলে ফেমিন লাগবে, আইদার সেটা বাড়বে আর না হলে মড়ক লাগবে, দুর্ভিক্ষ লাগবে। সেরকম কিছু দেখছো পশ্চিমবঙ্গে? হাসপাতাল, স্কুল, কলেজে একটা 9 কোটি লোকের রাজ্যে যদি নতুন করে 2 কোটি লোক ঢোকে, বাজার হাটে চাপ পড়বে না? সেগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। তার মানে ভুয়ো নাম আছে, ডেড ভোটার আছে, শিফটেড ভোটার আছে, ইলেকটোরাল লিস্টে বাড়তি নাম অনেক আছে, সেটা এমনকি 1 কোটিও হতে পারে, সেটা বাদ দেওয়া উচিত। কিন্তু এখানকার মানুষ, দলিত, সংখ্যালঘু, আদিবাসী মানুষ, যে মহিলাদের এক জায়গা থেকে আরেক জায়গা বিয়ে হয়ে তারা চলে গিয়েছেন, 2002টাই বা একটা ঠিক লিস্টকে ঠিক করলো। এই যে গায়ক ছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়, যিনি মারা যাওয়ার পরও তৃণমূলের কল্যাণে ভোট দিয়েছেন, তার ভোটটা দিয়েছিল আর কি। এখন তো দেখা যাচ্ছে 2002তে দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম নেই লিস্টে। তা এরকম আবার ব্রাত্য বসুর বাবার নাম শুনলাম কোথায়, যে এখনো নাকি ভোটার লিস্টে আছে। আমার নিজের মা 2013 সালে মারা গেছেন, প্রচুর কাণ্ড কারখানা করে এই 2024-এ এখনকার লিস্টে এবার আমি চেষ্টা করব নাম কাটানোর। তাহলে এটার আরেকটা ফ্যাক্টর হচ্ছে, রাজনৈতিক কর্মী হিসেবে, সিপিআইএম প্রার্থী হিসেবে নির্বাচন লড়ে আমার অভিজ্ঞতা হলো যে নির্বাচন কমিশন মুখে যাই বড় বড় কথা বলুক না কেন, নরেন্দ্র মোদী নির্বাচন কমিশনকে দিল্লি থেকে যারা আসেন তাদেরকে বলে দেন, পশ্চিমবঙ্গে ঢুকছো, ওখানে মমতা ব্যানার্জি যা বলবে সেটাই শুনবে, অন্য কারোর কথা শুনবে না। নির্বাচন কমিশনের কাছে গিয়ে কোনো রকম সুরাহা নির্বাচনের সময় পাওয়া যায় না। তৃণমূল যেভাবে চায় তারা সেভাবেই অ্যাক্ট করে। এই ভোটার লিস্টে নাম কাটানোর প্রক্রিয়া আমাদের লোকেরা বহুদিন ধরে চেষ্টা করছে। কলকাতা শহরে আমাদের কলকাতার পার্টির সেক্রেটারি, তিনি নিজে হাতে এত দস্তা কাগজ নিয়ে দপ্তরে গিয়ে এইভাবে নামিয়ে এসেছেন যে এগুলো সব আমাদের কাছে প্রমাণ আছে, ভুয়ো ভোটার আপনারা কাটেনি। এই অপদার্থতা, এটাকে অ্যাড্রেস করা উচিত ছিল, সেটা না করে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিল। বিজেপি এটাকে কমিউনালাইজ করলো, বিজেপি হিন্দু মুসলমান করলো, আননেসেসারিলি বাংলাদেশ, ভারত এইসব করে বাজার গরম করতে গিয়ে। আসলে এখন তো মানুষ দেখবে
তোমার আমার মতো অসংখ্য হিন্দু মানুষ তারা দেখবেন যে বলেছিল মুসলমানদের তাড়াবে, আসলে তো বিপদে পড়ে যাচ্ছি আমি। সেই লোকের কাছে বিজেপির ক্রেডিবিলিটি থাকবে না, সামনের ভোটে বিজেপি টের পাবে। বিজেপি নিজের পলিটিক্যাল কবর খুলল পশ্চিমবঙ্গে এসআইআরটাকে এইভাবে কমিউনালাইজ করে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এরকমই পলিটিক্স, বিনোদন নিয়ে আরও এরকম আড্ডা আলোচনা দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরার রণদীপের সাথে আমি সৌমদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।